সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমি হাজির হয়েছি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী নিয়ে। আমরা গত যে ক্লাস করেছিলাম তারই ধারাবাহিকতায় যে বাকি অংশটুকু ছিল সেটুকু নিয়েই, অর্থাৎ প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়েই আজকের আলোচনা। তা আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং তোমাদের যে সমস্যা আছে কমেন্টের মাধ্যমে সেটা অবশ্যই জানাবে। তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে ভার্নিয়ার ধ্রুবক, স্ল্যাগ ক্যালিপাসের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়, স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস নির্ণয় ইত্যাদি সমস্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাবলী নিয়েও কাজ করেছিলাম। আমাদের আজকের অধ্যায়ের আরও কিছু, অর্থাৎ প্রথম অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব প্রথম অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যাবলী করতে আমাদের যে সূত্রগুলো লাগবে। যেমন গোলকের আয়তন। গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। এখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, এখানে আর ব্যাসার্ধ। আমি বলছি আগের দিন গত ক্লাসে দেখিয়েছিলাম, যদি আমরা 4/3 পাই আর কিউ, এখানে 4/3 পাই আর এর জায়গায় যদি আমরা ব্যাসের অর্ধেক বসাই তাহলে 4/3 পাই dq/8, সূত্রটা এখানে এরকম আসতে পারে 1/6 পাই dq। এটাও গোলকের আয়তন নির্ণয়ের সূত্রের ভিতরে আসতে পারে। তারপরে আমরা সিলিন্ডারের আয়তন, আয়তাকার বস্তুর আয়তন এবং আপেক্ষিক ত্রুটির সূত্রগুলো লিখেছি। দেখো, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। যাক, আমরা ধারাবাহিকভাবে সকল সূত্র নিয়ে অবশ্যই আলোচনা করব। এখন আমাদের প্রথম যে আমরা আজকে এখানে বোর্ডে দেখো প্রথম যে গাণিতিক সমস্যাবলীটা লিখেছি, 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত? তাহলে একটু খেয়াল করো, 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত? গোলকের আয়তনের সূত্র আমরা কি লিখছি? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। 4/3, এখানে পায়ের মান 3.1416 আর এর মান এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর কত মিটার? 2 মিটার। তাহলে এখানে আর এর জায়গায় 2 আমরা ইউজ করব। 4/3 3.1416 আর এখানে 2 3 বার গুণ করলে 8। এটা ক্যালকুলেশন করে আমরা মানটা বসাবো। দেখো, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে মানটা বসাবো, যেটা আসে গোলকের আয়তনের সূত্র। অবশ্যই যেহেতু আয়তন আর এখানে যেহেতু মিটার আছে তাহলে আয়তনটা আসবে মিটার কিউ। এরপরে আমরা দ্বিতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় গাণিতিক যে সমস্যাবলীটা আমরা এখানে বোর্ডে লিখেছি, 7/22 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সিলিন্ডারের ব্যাস কত হলে আয়তন 4 মিটার কিউ হবে? অর্থাৎ 7/22 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সিলিন্ডারের ব্যাস কত হলে আয়তন 4 মিটার কিউ হবে? সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্রটা আমরা দেখো কি জানি। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে আয়তন দেওয়া আছে আমার কত? তাহলে আমরা আর এখানে সিলিন্ডারের আয়তন দেওয়া আছে কত? 4 মিটার কিউ হতে হবে। দৈর্ঘ্য কত? 7/22, অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 7/22 মিটার। আয়তন ভি দেওয়া আছে 4 মিটার কিউ।
আমার বের করতে হবে ব্যাস, সিলিন্ডারটা ব্যাস নির্ণয় করতে হবে ডি। তাহলে এখানে যদি আয়তনের জায়গায় আমরা 4 বসাই, পাই আর স্কোয়ার, আর এইচের জায়গায় 7/22। আমাদের নির্ণয় করতে হবে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা অর্থাৎ ব্যাসটা বের করতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, পাই আর স্কোয়ার 7 ইকুয়াল টু 4 × 22। এখান থেকে যদি আমরা আর স্কোয়ার রাখি, 4 × 22 আর এই 7 আর এখান থেকে পাই নিচে আসলে 3.1416। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসে 4.0026 এরকম কিছু আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা 4 হিসেবে রাখি তাহলে এখান থেকে আর করলে 2.0001 এরকম কিছু একটা আসবে আর এর মান। কিন্তু আমাদের লাগবে কি ব্যাস। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাস নির্ণয় করি, ব্যাস ডি ইকুয়াল টু কি 2r, অর্থাৎ 2 × এখানে পাচ্ছি কত 2, তাহলে 4 মিটার। অর্থাৎ ব্যাস বলছে 7/22 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সিলিন্ডারের ব্যাস কত হলে আয়তন 4 মিটার কিউব হবে। সেক্ষেত্রে আমাদের উত্তর আসতেছে কত 4, অর্থাৎ ব্যাস 4 মিটার নিলে আমাদের সিলিন্ডারটার আয়তনও 4 মিটার কিউব হবে। সেক্ষেত্রে দৈর্ঘ্য 7/22 মিটার। আসো তাহলে আমরা পরের সমস্যাটি নিয়ে আলোচনা করি। পরে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানে দেয়া আছে। বলছে চিত্রের আয়তন কত। আমরা আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি লিখছি, আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 7, দৈর্ঘ্য হচ্ছে এখানে দেয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 7, অর্থাৎ এই তিনটা মান 7 গুণ 6 গুণ 4, এই তিনটা গুণ করলে আমরা এখান থেকে মানটা পেয়ে যাব। অর্থাৎ এর আয়তন আসবে আমার যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে এখানে দেখো মানগুলো, তাহলে আমার আসবে যত তত কি সেন্টিমিটার কিউব। এটি দেখো তাহলে এখানে যদি আমরা গুণ করি 4 গুণ 6, 4 ছক কত 24, এর সঙ্গে আরও গুণ করতে হবে 7, 4 7 28 8, 4 7 28 8, হাতে হচ্ছে 2, 7 2 14 2 16, 168 সেন্টিমিটার কিউব। অর্থাৎ এই তিনটা গুণ করলে আমরা পাচ্ছি এই চিত্রের ঘনবস্তুটির আয়তন 168 সেন্টিমিটার কিউব। দেখো তারপরে আমরা 4 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনায় আসি। 4 নম্বর সমস্যা বলছে 17.53 সেন্টিমিটার লম্বা একটা দণ্ডকে স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া গেল হচ্ছে কত 17.6 মিটার। অর্থাৎ ছিল আমার 17.53, পাওয়া যাচ্ছে 17.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আমার প্রথম এই 4 নম্বর আলোক উদ্দীপকের আলোকে এখানে দুইটা সমস্যা লেখা হয়েছে। প্রথম সমস্যাটা দেখো পরিমাপের পরম ত্রুটি। পরিমাপের পরম ত্রুটি অর্থাৎ পরিমাপকৃত মান কত আর আমার দণ্ডটার দৈর্ঘ্য ছিল কত, সেই পার্থক্যটাই হচ্ছে পরম ত্রুটি। কিভাবে পাবো, আমার এখানে পাওয়া যাচ্ছে কত দেখো 17.6 সেন্টিমিটার, আর আমার দণ্ডটার মূলত দৈর্ঘ্য ছিল কত 17.53। তাহলে পরিমাপের পরম ত্রুটি, প্রকৃতপক্ষে ত্রুটিটা পাওয়া গেছে কত 0.7, তাই তো 53 7 60, হ্যাঁ 0.7 সেন্টিমিটার। আমরা ত্রুটিটা পাচ্ছি 0.7 সেন্টিমিটার। আমরা এটা বিয়োগ করলে পাচ্ছি এটা 0.07 সেন্টিমিটার। এটা যদি মিলিমিটারে থাকে আমরা 0.7 মিলিমিটার করতে পারবো।
ঠিক আছে, যদি আমরা এটা মিলিমিটারে করি তাহলে এখান যদি সেন্টিমিটারে থাকে এই পর্যন্তই, যদি মিলিমিটারে অপশানে থাকে মিলিমিটারে তাহলে এখান থেকে সেন্টিমিটারকে কী করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে গেলে 10 দ্বারা গুণ, সেক্ষেত্রে আসবে 0.7 মিলিমিটার। 0.7 মিলিমিটার, এটা হচ্ছে আমরা পাচ্ছি পরিমাপের পরম ত্রুটি। এরপরে লাগবে আমাদের আপেক্ষিক ত্রুটি। দেখো আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে পরিমাপের চূড়ান্ত ত্রুটি বা কি পরিমাপকৃত মান। এই সূত্রটা আমরা এখানে লিখছিলাম, আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি কত পেয়েছি আমরা, চূড়ান্ত ত্রুটি বা প্রকৃতপক্ষে ত্রুটি পেয়েছি 0.7 মিলিমিটার। যদি আমরা এটা মিলিমিটারে নিয়ে গেছি, যদি আমরা সেন্টিমিটারে রাখতাম তাহলেও সুবিধা হতো, যাক মিলিমিটার এটা। আর এখানে দেখো আমরা বলছি পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান কত পেয়েছি 17.6 সেন্টিমিটার, কিন্তু আমাদের ওটা লাগবে মিলিমিটার। যেহেতু এখানে এটাকে মিলিমিটারে নিয়ে আসছে, এটাও কি লাগবে মিলিমিটার, তাহলে এই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে গেলে কী করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে 176 মিলিমিটার। 176 মিলিমিটার গুণ করলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি মানটা পেয়ে যাব। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে মানটা দেখো, তাহলে আমরা এখানে ভাগ করে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এই 0.00397। এবার ওটাকে যদি আমরা শতকরা হিসেবে নিয়ে আসি তাহলে ওর সঙ্গে 100 দিয়ে পার্সেন্ট নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে হিসাব করলে আসছে আমার আপেক্ষিক ত্রুটির মান হচ্ছে 0.397%। অর্থাৎ যে দণ্ডটা আমরা পরিমাপ করেছিলাম তার আপেক্ষিক ত্রুটি 0.397%। তাহলে আসো আমরা দেখো আরও দুইটা গাণিতিক সমস্যা এখানে লিখেছি। এক এক্সামিটার সমান কত অটোমিটার। এক এক্সামিটার সমান কত অটোমিটার। দেখো আমরা জানি এক এক্সামিটার সমান 10⁻18 মিটার। এক এক্সামিটার সমান জানি 10⁻18 মিটার। আর এক অটোমিটার সমান 10⁻−18 মিটার। তাহলে আমাদের যাইতে হবে এক্সামিটার থেকে যাইতে হবে কি অটোমিটারে। এরকম যদি একটা থেকে আরেকটা যায়, আমরা এমসিকিউ করার সময় সাধারণত এটা করলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো 10⁻18 এক এক্সামিটার, প্রথম যেটা আছে সেইটা ভাগ দ্বিতীয়টার, উইকিং নিয়মে করলেও তোমরা হবে, তবে এখানে এক্সামিটার আগে আছে এক্সামিটার দিয়ে, আর এখানে 10⁻−18 আসবে, তাহলে 10⁻18 10⁻36। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা দেখো পরবর্তী যে সমস্যাটা, এই পরবর্তী সমস্যাটা হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত মিলি অ্যাম্পিয়ার। আমরা জানি 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কি 10⁻6 অ্যাম্পিয়ার, আর 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻³ অ্যাম্পিয়ার। আমরা বলছি যে দ্বিতীয়টা থাকে, প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টা কী করবো ভাগ করব, সেইভাবে দেখো তাহলে 10⁻6 আর এখানে কত 10⁻³ 10⁻6 প্লাস 3 10⁻³ অ্যাম্পিয়ার। এভাবে করতে পারবো। তাছাড়াও আমরা এই দুটো মান লেখার পর ঐকিক নিয়মেও করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অধ্যায়ের গাণিতিক যে সমস্যাগুলো ছিল তা নিয়ে আমি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়মিত কমেন্ট করে আমার সাথে থাকবে, সমস্যাগুলো অবশ্যই সমাধান করা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।